প্রাদেশিক প্রাগৈতিহাসিক। তো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব যে আমি বা আমার মতো চিন্তাধারার কিছু ব্যক্তি যারা আমার চ্যাট ফোরামে বহুদিন ধরে যোগ্য বাঙালি খেলোয়াড়দের হয়ে লিখে এসছে, আমরা প্রাদেশিক নাকি আপনারা যারা না বুঝেই নিন্দে করেন বা সমালোচনা করেন বা গালমন্দ করেন, আপনারা একটু মানসিকভাবে প্রাগৈতিহাসিক। তো এই বিষয়টা নিয়ে আলোচনার পূর্বে বলবো যে আজকে দেখলাম একটা খবর, আজ গোটা দিন একটু ব্যস্ততার মধ্যে ছিল, তো তার মতো যে টুকটাক খবর রাখছিলাম ইস্ট বেঙ্গলে, দেখলাম যে দিয়ামান্টাকাসকে সাইপ্রাস টায়ার ওয়ানে একটা অ্যাপোয়েল বলে ক্লাব সই করেছে। ওখানে লিগ সবে শুরু হয়েছে, সেই লিগে 2-3টে ম্যাচ হয়েছে। এই মুহূর্তে ষষ্ঠ স্থানে, গত বছর টিমটা পঞ্চম স্থানে ছিল অ্যাপোয়েল বলে ক্লাবটা, এবং ওখানে লিগে 14টা টিম থাকে, পঞ্চম স্থান অধিকার করেছিল। তো সেই টিমে দিয়ামান্টাকাস সই করেছে। তো এক পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, সে বলল দিয়ামান্টাকাস নাকি নিজে থাকতে চায়নি। সে কিন্তু একটা একটা বড় প্রতিষ্ঠিত একটা আইটি কোম্পানিতে চাকরি করে, এবং আপনারা যারা একটু প্রতিষ্ঠিত কোনো কোম্পানিতে চাকরি করেন বা একটু খোঁজ খবর রাখেন এই কর্পোরেট বড় বড় শব্দের বা যেসব বড় বড় বাতেলা আছে, তো আপনারা জানেন যে একটা কথায় আছে যে কোনো কর্মী কোম্পানি ছাড়ে না, কর্মী ম্যানেজারকে ছাড়ে। কর্মী কোম্পানি ছাড়ে না, ম্যানেজারকে ছাড়ে। তো ক্লাবের ক্ষেত্রেও কিন্তু এইটা খাটে কথাটা, যে একটা প্লেয়ার কিন্তু ক্লাব ছাড়ে না, প্লেয়ার ম্যানেজার বা কোচকে ছাড়ে। তো আমার তো একটা প্রশ্ন থাকবেই যে হঠাৎ করে দিয়ামান্টাকাস কেন থাকতে রাজি হলো না। কেউ কেউ বলছে দিয়ামান্টাকাসের বাচ্চা হয়েছে। বাচ্চা তো ভারতীয়রা যারা বিদেশে থাকে তাদের বাচ্চা হয় না? বাচ্চা হলে তারা কি ইন্ডিয়াতে চলে যায়? দেখবেন এই বাচ্চা হয়েছে, প্রেম হয়েছে, প্রেম পাচ্ছে, এগুলো হচ্ছে কাটানোর তাল। মানে বলে না, আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবে। অনেক মেয়ে অনেক বাজে ছেলেকে কাটিয়ে দেওয়ার সময় বলে আমার চেয়ে অনেক ভালো মেয়ে তুমি, আমি তোমার যোগ্য নই, তুমি অনেক ভালো মেয়ে পাবে জীবনে। এ বাচ্চা দিয়ামান্টাকাসে হবে। দিয়ামান্টাকাস আজকে যদি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতো বা রিয়েল মাদ্রিদে খেলতো বা ধরলাম বোকা জুনিয়ার্সে খেলতো, ধরতাম সৌদির কোনো নামি ক্লাবে খেলছে কোনো ভালো কোচের আন্ডারে, চলে যেত। তো এখানে কিন্তু আপনাকে প্রশ্ন করতেই হবে যে ম্যানেজারকে কেন চাইছে না একটা প্লেয়ার। আচ্ছা, দিয়ামান্টাকাসকে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। আমি কোনো মানে প্লেয়ারের উপাসক নই, মানে দিয়ামান্টাকাসে কিছু সমস্যা ছিল, ও অ্যাডজাস্ট করতে পারছিল না। যে একটা রিটার্ডেড, একটা টেকনিক্যালি রিটার্ডেড খেলা যে টিপিক্যালি খেলায় অস্কার, এবং ওর কিছু পেটোয়া কিছু রিটার্ডেড প্লেয়ার আছে যাদের মধ্যে একসময় বিষ্ণু তো ছিলই, বিষ্ণু নিয়ে আলোচনাটা করব। তো তাদের সাথেও মানিয়ে নিতে পারছিল না, যেটা ওর উচিত ছিল। মানে আপনাকে একটু কমা খেলোয়াড়ের সাথে দরকার হলে একটু মানিয়ে নিতে হবে, এটা আমি আগেও বলেছি। এই ব্যাপারে কিন্তু দিয়ামান্টাকাসের একটু মানসিক ত্রুটি ছিল, সব বোঝা গেল। কিন্তু দিয়ামান্টাকাসের পরিবর্তনের বিষয়ে পরিকল্পনাটা ঠিক কী ছিল? মানে আপনারা অনেকে ফ্রি এজেন্ট বলে যাচ্ছেন। ফ্রি এজেন্ট কথাটা আমি আগে টেকনিক্যাল নিয়মটা বলেছি যে একটা উইন্ডোতে, ট্রান্সফার উইন্ডোর আগে তার যদি কন্ট্রাক্টটা ন্যাচারালি এক্সপায়ার করে তবে সে ফ্রি এজেন্ট। কিন্তু যখন এই বাজারে খবরটা এলো দিয়ামান্টাকাসকে ছেড়ে দেওয়া হয়েছে, অস্কার কিছু বদলি প্রোফাইল পেয়েছে, আমাকে এক সাংবাদিক, সে জানি না শেষ কতটা সাংবাদিক, সে ওই সব কিছু আমাদের দেশে আধা আধা না ওরকম একটা, সে আমাকে টুইটারে একটা ডাইরেক্ট মেসেজে দুটো প্রোফাইল পাঠালো, বলো দাদা এই নামটা শেয়ার করুন। আমি বললাম আমি কেন শেয়ার করতে যাবো, আমি কি কোনো মানে মিডিয়া হ্যান্ডেল খুলেছি নাকি? এটা আমার কাজের মধ্যেও পড়ে না, একটু জ্ঞান নিয়ে একটু আলোচনা একটু জাস্ট। তো যে নাম দুটো পাঠালো তারা দুজনই দেখলাম তারা ফ্রি এজেন্ট হবে, কিন্তু এখন না, মানে সামার উইন্ডোতে না, তারা ফ্রি এজেন্ট হবে উইন্টার উইন্ডোতে, মানে ডিসেম্বর এন্ডে তাদের কন্ট্রাক্ট এক্সপায়ার করবে। এরকম অনেক লিগ আছে তো, মানে ল্যাটিন আমেরিকার কিছু দ্বিতীয় ডিভিশনের লিগ আছে, বা ল্যাটিন আমেরিকার ছোটো ছোটো দেশ বা যেগুলো শীতের দেশ রয়েছে, সেগুলো যেগুলোতে মানে ল্যাটিনে আপনারা তো জানেন শীত আর গ্রীষ্মটা উল্টো, মানে পৃথিবীর যে দক্ষিণ অর্ধ সাদার্ন হেমিস্ফিয়ার, সেখানে আমাদের এখানে যেমন শীত, ওখানে গ্রীষ্ম, ওখানে গ্রীষ্ম এখানে শীত। তো ওদের ওখানে অনেকগুলো ছোটো ছোটো দেশে কিন্তু এই ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায় লিগ। আর যেগুলো উজবেকিস্তান এইসব দেশ তো আছে, এখানে ডিসেম্বরের মধ্যে লিগ শেষ হয়ে যায়। তো
তো ওই সময় গিয়ে কিন্তু তার ফ্রি এজেন্ট হচ্ছে, তার আগে হচ্ছে না। তাহলে সেই প্লেয়ারকে তো আপনি এই মুহূর্তে পাবেন না। তাহলে এই মুহূর্তে নিতে গেলে আপনাকে তাদের ট্রান্সফার ফি দিতে হবে। শুধু ট্রান্সফার ফি আপনি দিলেই তো না, তো হয় না যে আপনি যাকে তাকে যারটা প্রেম ভাঙিয়ে নেবেন। অনেকে ভাবেন, অনেক ছেলে একে আমার চাই, আরে চাই বললে হলো না, সবার একটা পরিকল্পনা আছে সমস্ত ক্লাবের। তো সেই ক্লাব এখন দুম করে একটা উইন্ডো শেষ হয়ে গেছে, একটা প্লেয়ারকে ছাড়বে না সবাই সমর্থক আছে, সবাইকে জবাবদিহি করতে হয়। কিন্তু আপনি টাকা ফেলবেন, সমস্ত পেয়ে যাবেন, রাস্তা থেকে মেয়ে পেয়ে যাবেন, প্রেম পেয়ে যাবেন, এই ভুল ধারণা থাকবেন না। তো তাহলে এই ছেলেটাকে আপনারা যদি নেয়নি ডিসেম্বর, তাহলে তাকে আপনারা ডিসেম্বরের আগে পাচ্ছেন না। এবার আপনি যদি ডিসেম্বরে নেন তাকে, তো আপনি আবার বলছেন তাকে 3-4 মাসের বেশি কন্ট্রাক্ট দেবেন না, কারণ আপনার টায়ার ওয়ান যদি জানুয়ারিতে শুরু হয় 3-4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। 3-4 মাসের জন্য কোনো ভালো প্লেয়ার আসবে আপনার আজকালকে যেসব ছেলেপেলে আছে যারা আইটিতে কাজ করে, 2-3 মাসের অনসাইটে কেউ যেতে চায় না। আগে অনেকে যেত, এখন বলে না একটু লং টার্ম। খুবই এটা সাধারণ কথা। আপনি একটা দেশে যাবেন, গিয়ে একটু সেটেল হতে আপনার টাইম লেগে যায়। আপনার পরিবার থাকলে তো আরোই সমস্যা। আবার আপনি একদম অভিজ্ঞ প্লেয়ার একটু নেবেন, একদম আনাড়ি প্লেয়ার নেবেন না, 18-19 বছরের ছেলে একটু অভিজ্ঞ প্লেয়ার হবে, তার প্রেম থাকবে, তার সন্তান থাকতেই পারে, তাদের স্কুলিংয়ের ব্যাপার আছে। তো 3-4 মাসের জন্য কে এসব ঝামেলা পোহাবে? কেউ রাজি হচ্ছে না। এখন তো অনেকে বলছে রাজি হচ্ছে না, তারা রাজি হওয়াটা স্বাভাবিক নয়। তো এই ধরনের চিন্তাভাবনা কাদের মাথা থেকে আসছে? অস্কার তো ঠিক আছে, অস্কার মাথায় এই ধরনের চিন্তাভাবনা আসবে। এই ধরনের চিন্তাভাবনা আসে বলেও কোনো দিন ইউরোপে চাকরি পায়নি। তো আপনি তার কথা শুনে নাচানাচি করছেন, আপনি আবার নিজেকে কি ফুটবল ডিরেক্টর বলছেন, কোম্পানির এই বলছেন, ডিরেক্টর বলছেন। এইভাবে করলে কি করে হবে জীবনটা? আর টেকনিক্যালিও আপনি যদি ধরুন একটা ছেলেকে নিয়েও সে ধরুন রাজি হলো, ডিসেম্বরে আসতে রাজি হলো, 3-4 মাস, বা আপনি ধরলাম তাকে 1-2 বছর কন্ট্রাক্ট দিলেন, খুব ভালো কথা, আপনি 2 বছরের দিলেন, ও রাজি হয়ে গেল। তো ও যদি অ্যাক্টিভ প্লেয়ার থাকে, ও যদি ডিসেম্বর অবধি অ্যাক্টিভলি খেলে থাকে, তারপরে এসে একটা লিগে ওকে আবার হাই টেম্পোতে শুরু করতে হবে, একটা গোটা লিগ টানতে হবে। মাঝে তো ব্রেকটা পাচ্ছে না, ওকে কিন্তু তাহলে দুটো অ্যাক্টিভ লিগ খেলতে হবে, বা তাহলে আপনাকে এমন একটা প্লেয়ারকে নিতে হবে যে খেলছে না, ডিসেম্বর অবধি বসে আছে। তো সেরকম প্লেয়ার এলে সে আবার পারফর্ম করতে পারবে না। দেখুন কেন ক্যাচ-22 সিচুয়েশন। আপনি যদি একটা অ্যাক্টিভ প্লেয়ারকে নেন যে খেলাধুলোর মধ্যে আছে, সে এতটা অ্যাক্টিভ থাকবে যে তারপরে এসে তাকে আবার দ্বিতীয় একটা লিগ একটা হাই টেম্পোতে শুরু করতে হবে। আপনি তো সেকেন্ড সেন্টার ব্যাক সেন্টার ফরওয়ার্ড নিচ্ছে না, প্রাইম সেন্টার ফরওয়ার্ড। আপনার হামিদ তো আপনার প্রাইম সেন্টার ফরওয়ার্ড নয়। সেরকমই তো পরিকল্পনা ছিল। হামিদ হচ্ছে ব্যাকআপ সেন্টার ফরওয়ার্ড, আপনার ফার্স্ট সেন্টার ফরওয়ার্ড দিয়ামান্টাকাস ছিল। আপনি তার পরিবর্তে কাউকে আনবেন এখন সেই পরিবর্তনটা যদি যাকেই আনবেন আপনি, সে যদি অলরেডি হাইলি অ্যাক্টিভ থাকে, তাহলে তার পক্ষে কন্টিনিউ করাটা কঠিন, হাই অ্যাক্টিভিটিটা। আর যদি সে বসেই থাকে, তাহলে সে কী করে করবে জানি না। আর তাছাড়া একটা সেন্টার ফরওয়ার্ড এসে তাকে মানিয়েও নিতে হবে টিমের সাথে। আর এখন আপনার সামনে আইএফএ শিল্ড রয়েছে, দেখুন সুপার কাপে সবাই খেলবে না, এটা পরিষ্কার, আমি আগেও বলে দিয়েছি। এখন দেখছেন সমস্ত খবরের কাগজে একই কথা বলছে। কেউ তো খেলবে, কিছু ক্লাব খেলবে, একটা টুর্নামেন্ট হবে, হয়তো আইএফএ শিল্ডটা বেটার হবে সুপার কাপের থেকে। তো এইগুলো এখন আগামী 2-3 মাসের মধ্যে হবে, দুটো টুর্নামেন্ট হবে। আপনার কাছে হামিদ ছাড়া কোনো সেন্টার ফরওয়ার্ড নেই, আপনার সেকেন্ড সেন্টার ফরওয়ার্ড নিয়ে আপনাকে খেলতে হবে। এই একদম চূড়ান্ত একটা চিন্তাভাবনা, একটা দৈন্যতা, নিম্নমানের চিন্তাভাবনা, এইগুলো নিয়ে প্রশ্ন করতে হবে, এগুলো শুধরোতে হবে জীবনে আপনাকে। এবার আসা যাক ওই প্রাগৈতিহাসিক যে ব্যাপারটা বলেছি, আমি বহুদিন ধরে বলে আসছি যে বিষ্ণু সহ অনেক প্লেয়ার, ডেভিড, এদের প্রচুর টেকনিক্যাল ত্রুটি আছে, এবং সেগুলো আমি ভালো করে ব্যাখ্যা দিচ্ছি। বিষ্ণু কেন ফেল, কয়েকদিন আগে একটা অডিও দিয়েছি, অডিওটার নামকরণই ছিল বিষ্ণু কেন ফেল। তো গতকাল দেখলাম দেবাশিস মুখার্জি, যে একসময় রেকর্ড করেছিল গোল না খেয়ে ইস্টবেঙ্গলের গোলকিপার পজিশনে টানা 1.5 বছর না কতদিন যেন গোল খায়নিও, সে অনেক কথাবার্তা বলে ইন্টারভিউতে, অনেক চাচাছোলা কথাবার্তা বলে, তেমন অনেক ঠিক বলে, অনেক ভুলও বলে। সে এতদিন সে বিষ্ণুর খুব প্রশংসা করে আসছিল, বন্দনা করছিল। গতকাল সে একটা ইন্টারভিউতে বললো, সেটা আমি শেয়ার করেছি অংশটা, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন ইন্টারভিউটা। বললো বিষ্ণুর খেলা এত সাদা যে কেউ ধরে ফেলছে। বললো প্রথম 2-3টে ম্যাচ, আইএসএলের প্রথম 2-3টে ম্যাচ বিষ্ণু খুব ভেলকি দেখিয়েছিল, যেটা আমি বলেছিলাম, ওই নাটমেক। তারপরে এখন বিপক্ষ কোচ প্লেয়ার বুঝে গেছে ওর খেলাটা কী, ওর প্যাটার্নটা কী, ওর টেকনিক্যাল লিমিটেশন কতটা হাই, ওরা এখন ধরে ফেলেছে বিষ্ণু এখন কিছু করতে পারছে না, ওই চেঞ্জে নেমে যদি তুক্কা মেরে কিছু একটা করে দেয়।
এই কথাটাই তো আমি বলে আসছি, বা আমার মতন অনেকে বলে আসছে। আপনারা বলছেন আমরা অনেকে প্রাদেশিক, আপনি চেনেন আমাকে, চেনেন জানেন আমি কর্মসূত্রে অনেক দেশে কাজ করেছি, ভারতের একাধিক শহরে কাজ করেছি, এবং বাঙালির থেকে অবাঙালির সাথে বেশি কাজ করেছি, এবং আমি যাদের তৈরি করেছি, মানে গ্রুমিং তো করতেই হয় আপনাকে, একটু সিনিয়র হলে আপনাকে গ্রুমিং করতে হবে, তারা বেশিরভাগই অবাঙালি, এবং তারা বেশিরভাগ কেরালার, তারা বেশিরভাগ তামিলনাড়ুর, কেরালার। আপনারা অনেকে বলতেন না যে আমি নাকি কেরালার মানুষকে পছন্দ করি না। আমার হাতে তৈরি ম্যাক্সিমাম যারা ছেলে, মেয়ে, ছেলেই বেশি, তার ম্যাক্সিমাম কেরালার ছেলে, তার সঙ্গে দারুণ সুসম্পর্ক আছে। কোনো প্রয়োজনীয় কিছু কনসালটেশন করতে হলে তারা আমাকে যখন তখন হোয়াটসঅ্যাপে কল করে। সুতরাং কাউকে না জেনে কারোর সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলবে না। আর আমি যেটা বলে আসছি, আমি কি প্রত্যেকটা বাঙালি প্লেয়ারের মানে তার মানে বেসরা থেকে ব্যানার্জি হলেই কি তার প্রশংসা করেছে? আপনারা দেখেছেন একবারও? যেমন আর ইস্ট বেঙ্গল দেখলাম কোনো একটা জুনিয়র ছেলেকে সই করালো, একটা ছেলে আমায় বললো, বললাম আমি জানি না ভাই, ওর খেলা আমি দেখিনি, না দেখে কারোর সম্পর্কে বলবো না, প্রশংসা করবো না। কেন সেটা করলে যেটা হয়, যেটা বাঙালি কোচরা করে আসছে অনেকেই, যারা যোগ্য বাঙালি, তাদের প্রতি একটা অবিচার হয়ে যায়। যেমন দেবজিৎ রায়, শ্যামল বেসরা, সঞ্জয় ওরাও, তন্ময় দাস, এখন সায়ন ব্যানার্জি নিজেকে যথেষ্ট শিক্ষিত করছে। এদের কথা ছেড়ে আপনি যদি কিছু অশিক্ষিত বাঙালির কথাবার্তা বলেন, তাহলে কিন্তু যারা যোগ্য বাঙালি তাদের প্রতি বঞ্চনা হয়ে যায়, মানে মুড়ি মুচড়ি মুচড়ি সব এক দর, সমান দর হয়ে যায়। আর এই বাঙালি কোচদের নিয়ে বলবো, আপনারা তো দেখেছেন যারা মানে প্রাক্তন যারা প্রতিষ্ঠিত ফুটবলার, বাঙালি ফুটবলার, তারা কেউ কোচ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি, এই জন্য যে তাদের ইন্টেলেক্টটা খুবই খারাপ। মেহতাব একটা গত বছরের একটা সিএফএল ম্যাচ চলাকালীন বারংবার বলে যাচ্ছিল যে আমার নাকি একটা প্রডিজি, মানে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, বারবার বলে যাচ্ছিল, একবার না একাধিকবার সেই খেলার চলাকালীন ওর ইন্টারভিউ বা ওরা কমেন্টেটর হিসেবে বলেছে। তো এখন দেখছেন তো মেহতাব কী ধরনের কোচ, রেলওয়ে এফসিকে রেলিগেশন জোনে থেকে বার করতে পারলো না। এরকম প্রচুর বাঙালি যারা এই মুহূর্তে কোচিং করছে, যারা মূলত ইস্টবেঙ্গলের বা মোহনবাগানের নামি দামি খেলোয়াড় ছিল 70, 80, 90 দশকে, তারা একজনও কোচ হিসেবে ভালো নয়। সায়ন্তন মাঝে মধ্যে ইউটিউবে এসে হাবি জাবি সব কথাবার্তা বলে, বিষ্ণু ভালো, এই বলো সেই বলো, উল্টো পাল্টা কথাবার্তা বলে। সেদিন দেখলাম নৈহাটিতে একটা সুন্দর একটা ম্যাচ হচ্ছে, একটা ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল, যেটা ভাবাই যায় না, একটা ক্লোজ স্টেডিয়ামে হচ্ছে, নৈহাটির মতন একটা ভালো স্টেডিয়াম, যথেষ্ট ভালো স্টেডিয়ামে হচ্ছে ডিস্ট্রিক্ট লিগ, সেই ম্যাচ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সুন্দর মাঠ, সেরকম একটা পরিবেশে সে নাকি কোন রেফারি চাইছে, মানে বলছি এরকম রেফারি হলে মারপিট তো হবেই। এই ধরনের কোচকে তাড়ানো দরকার বাংলা ফুটবল থেকে, এরা বাঙালির কোনো উন্নতি করতে পারবে না। বলছি মানে আপনারা তো দেখলেন কিছুদিন আগে একটা ম্যাচ হলো ইন্ডিয়া আন্ডার 23, ম্যাচটার রেফারিকে সবাই গালাগাল দিল। তারপর জানা গেলো রেফারিটা অস্ট্রেলিয়া লিগের বেস্ট পারফর্মার রেফারি। তো অস্ট্রেলিয়া লিগের বেস্ট পারফর্মার রেফারিকে আপনারা পাবলিকরা বলে দিচ্ছেন এই টাকা খাচ্ছে, ঘুষ খাচ্ছে, তাহলে আপনার তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে কীরকম রেফারি চাই? একটা মাঠ পেয়েছিস, খেলাটা টিভিতে দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, খেলায় মন দে, জীবনে হারতে শেখ। তুই হারতে শিখবি না, তুই জীবনে বড়ও তো হতে পারবি না। আপনাকে আগে জীবনে হারতে জানতে হবে। খেলছেন তো, মারপিট তো, যুদ্ধ করতে যাচ্ছেন না, এত হারতে ভয় কিসের? খেলাটা শিখুন না। যদি 2-3 বার হেরে খেলাটা আপনি শিখতে পারেন, ফুটবলটা, সেটাই আপনার প্রাপ্তি। মারপিট করে, একে ওকে গালিগালাজ করে, রেফারিকে গালিগালাজ করে আপনি মশাই জীবনে আপনি ফুটবল খেলতে পারছেন? কিছুদিন আগেও লোকে বলতো খেপ ছাড়া উপায় নেই। সেই ডিস্ট্রিক্ট লেভেল লিগ হচ্ছে, বসিরহাটে হচ্ছে, নর্থ 24 পরগনাসে হচ্ছে, শুধু একটা লেভেল না, দুটো টায়ার হচ্ছে, টায়ার 1, টায়ার 2, ভাবা যায়? অন্য রাজ্যে দেখুন কোনো লিগই হয় না, নাম কাওয়াস্তে কিছু একটা করে কিছু একটা করে দেয়। এবার দেবাশিস মুখার্জি বলেছে, এতদিনে উপলব্ধি করেছে, বহু আগে বলেছিলাম যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আর প্লেয়ারের কাজ এক না। এখন দেবাশিস মুখার্জি বলছে কল্যাণ চৌবে, বাইচুং ভুট্টো, এগুলো সমস্ত ফালতু, এগুলো জঞ্জাল, এগুলো কোনো গভর্নমেন্ট না, দরকার হলে ভালো পলিটিশিয়ানকে বসানো। হ্যাঁ, দরকার হলে ভালো পলিটিশিয়ান, সে যে কোনো পার্টির হোক, তৃণমূলের হোক, সিপিএমের হোক, বিজেপি হোক, ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইজ ডেডিকেটেড টু ফুটবল, মানে ফুটবলের প্রতি যার প্যাশান আছে, যার ইন্ডাস্ট্রির সাথে ভালো সম্পর্ক আছে, যে অর্থ আনতে পারবে। এরকম ল্যালা বেলা ধরে নিয়ে এনে কী হবে? যারা পঞ্চায়েত ইলেকশনও জিততে পারবে না, যে কোনো পার্টির, তৃণমূল বলুন, সিপিএম, বিজেপির, একটা এলা বেলা কোনো নেতাকে আপনি বসাবেন না এই জায়গায়। এখানে পার্টিটা বড় ব্যাপার না, এমন একজন যে ইনফ্লুয়েন্সিয়াল, এরকম অনেক লিডার আছে পলিটিক্যাল লবিতে, এরকম অনেক লিডার আছে যাদেরকে সমস্ত পার্টি সম্মান করে।
সমস্ত পার্টি, সে বিজেপির হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যে কোনো পার্টির হোক, তৃণমূলের হোক, যাকে ইন্ডাস্ট্রি সম্মান করে, এই ধরনের ব্যক্তিকে চাই। এই কথাই বহু বহু আগে বলে এসছে, এখন দেবাশিস মুখার্জিরা বলছে। এইটাই প্রাপ্তি যে একটু দেরিতে হলেও, কাল বিলম্ব হলেও প্রাগৈতিহাসিকটা জেগে উঠছে কিন্তু। আর প্রাদেশিক না জেনে, কাউকে না বুঝে এই ধরনের কথাবার্তা বলবেন। ওই যে আবারও বললাম, আমার পরিচিত, আমার হাতে তৈরি ছেলেরা কিন্তু বেশিরভাগই অবাঙালি, তারা বেশিরভাগই কেরালার। চলো, ভালো থাকবেন।